যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। হাজী শরীয়তুল্লাহর বংশধর হানজালা এমপির একটা পশমের মূল্য কি এই টোকাই রাশেদের আছে? আমি মনে করি একটা পশমের মূল্য এই রাশেদের নেই। সেই রাশেদ কিনা বলে যে এই হানজালাকে চিড়িয়াখানায় রাখতে হবে। আমার কাছে ভালো লেগেছে হানজালার উত্তরটা, যে চিড়িয়াখানায় তিনি ঠিকই বাঘের সাথে থাকবেন, কিন্তু ওইখানে যে মহিষটি আছে সেই মহিষের সাথে রাশেদকে বেঁধে রাখবেন বলে তিনি মন্তব্য করেছেন। এই রাশেদ নামক চাতুকার 5ই আগস্টের পরে চরম মাত্রার বেয়াদবি সুলভ আচরণ যাকে বলে সেটা তিনি রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন ছড়িয়ে বেড়াচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সৌন্দর্যতা, টকশোর ভাষা, এই যাবতীয় সকল কিছু তিনি ধৃষ্টতাপূর্ণ আচরণের মাধ্যমে একদম ক্রস করে ফেলেছেন। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জামাত শিবিরের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, হাদিয়ার টাকায় বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম যখন মাঠে ময়দানে থাকতে পারতো না, ওদের কোনো অবস্থাই ছিল না, তখন সাহায্য করেছিল এই দল। সেই দলটাকেও আবার বলে যে বাংলাদেশের জামাত ইসলামের পতন হবে, বিরোধী দল হিসাবে এই প্রথম জামাত ইসলামের নাকি পতন হবে। এবং ন্যাক্কারজনক ভাবে জামাতকে ইন্ডিকেট করে যে বক্তব্যগুলো করেছেন সেটা এই যাবৎকাল কোনো রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দল কেউ কোনো সময় করেনি। তাহলে এই রাশেদের এই আস্ফালনের মূল শক্তিটা কোথায়? কোন চাবিকাঠির জোরে রাশেদ আজকের এভাবে করে নতুন নতুন বয়ান তৈরি করে রাজপথে ছাড়ছেন, মানুষের কাছে জাতিকে বিভ্রান্ত করার জন্য তথ্য দিচ্ছেন? সকাল সন্ধ্যা মন্তব্য এনসিপি নাকি বাংলাদেশে কোনো জুলাইয়ের কোনো যোদ্ধাই নাকি এনসিপিতে নাই, সংখ্যায় কম, প্রকৃত যোদ্ধা এনসিপির মধ্যে নাই। আরে বেটা, এনসিপির মধ্যে যারা আছে এই মতের পার্থক্য আবার থাকতে পারে, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই নাহিদ ইসলাম এক দফার ঘোষক কে না জানে? এই যে আজকের সজীব ভুইয়া, তারপরে হাসনাত, সার্জিস, এদের অবদান কে না জানে? পাটোয়ারির অবদান কে না জানে? আজকে আপনি তাদেরকে বলছেন তারা প্রকৃত যোদ্ধাই না। তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটার মধ্যে আছে বলেন? বাংলাদেশের জামাত শিবির এই জুলাই যোদ্ধা বিপ্লব সাধন করতে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে। যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আয়না ঘরে থেকেছে, তারপরেও তারা আজকের এই বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর সেই দলকে বলে পতন হবে। বিরোধী দলের কখনো পতন হয়? আজকে তিনি নতুন নতুন জোকারের মতো মন্তব্য করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে এক একটা মন্তব্য করছেন। বিশেষ করে এই হানজালাকে নিয়ে যে মন্তব্যটা করলেন, আজকের এই হানজালা বাংলাদেশের যদি কয়েকটা টপ বংশীয় ঐতিহ্যগত পরিবার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হানজালার পরিবার। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথড হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, হানজালার বংশে, হানজালার বাড়িতে একজন কাজের লোক যে পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখে, কিংবা তাকে যে সম্মানের সাথে সেখানে মানুষ অভিহিত করে, এই রাশেদের সেই সম্মানটা নাই। ওকে তো ওখানে ইন্টারভিউ দিতে গেলে ওই হানজালার বাড়ির চাকরি হিসাবেও কেউ রাখবে না। ধৃষ্টতা প্রদর্শন করতে করতে, আস্ফালন দেখাতে দেখাতে রাজনৈতিক দেউলিয়া একটা জায়গায় চলে গিয়েছেন। 5ই আগস্টের পূর্বে বিভিন্ন বয়ান তৈরি করে ন্যায়ের কথা বলতেন। কোথায় আপনার সেই ন্যায়ের বাক্য? কোথায় আপনার সংস্কার নিয়ে বক্তব্য? কোথায় আপনার সেই জুলাই বিপ্লব সড়ক নিয়ে কথাবার্তা? কোথায় আপনার পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা, উচ্চকক্ষ নিয়ে আলোচনা? আদৌ কোনো আলোচনা নেই। শুধু সকাল সন্ধ্যা বিএনপি, এনসিপি, হানজালা, মামুনুল হক, এই যন্ত্রণায় আপনার দিনটা শেষ হয়ে যায়। সকালটা শুরুই করে কোনো একটা এজেন্সির হাদিয়ার মাধ্যমে, আর সন্ধ্যাটা শেষ করে ওই হাদিয়ার মাধ্যমে। ইদানিং তো দেখতে পাচ্ছি দালালি, এই ধরনের অযাচিত মন্তব্য বক্তব্য করে শুধুমাত্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক একটি আদর্শ থাকতে হয়। দল আপনি একটা পরিবর্তন করেছেন, আপনার দলের পরিবর্তন করার সময় আপনার আদর্শ কি ছিল সেটা আপনি ভুলে গিয়েছেন। আপনি যখন দলটা চেঞ্জ করেন, আপনার দলের চেয়ারম্যান বলে, নূর বলে যে আমার এই দল থেকে শুধু কৌশলের অংশ হিসেবে বিএনপি থেকে নির্বাচন করছেন। মেয়া, আপনি নীতিবাক্য শিখান, জাতিকে আপনি দিচ্ছেন মেসেজ। এই অথর্ব নেতৃত্বের কারণেই তো আজকের এই জাতিটার দুর্দশা হয়ে গেছে। আর আমাদেরও দুর্দশা হচ্ছে এই, আমরা এদেরকে চিনতে ভুল করেছি। যখন ওদের কেউ ছিল না, ভিখারির মতো রাস্তায় রাস্তায় হাঁটছে, সেই সময় আপনাদের টাকা দিয়ে, এই জামাত শিবিরের টাকা দিয়ে চলেছে এই রাশেদরা। এদের ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে তাদের। আর আজকে দেখবেন সবার আগে এদের বিরুদ্ধে বক্তব্য। মামুনুল হক সাহেবকে নিয়ে বক্তব্য। বাংলাদেশের ইতিহাসে যাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকের এই স্বাধীন ব্যক্তি নতুন করে দেশ পেলাম, তার মধ্যে মামুনুল হকের নামটা লিখে রাখতে হবে। আমরা এই মামুনুল হককে নিয়ে টকশো করেছি, কোনোদিন স্বার্থের দিকে তাকাই নাই। শত শত আছে তাকে নিয়ে খোটা মারার সময় পান সংসদে, ভিতরে বাহিরে। এই দুর্দশা দেখতে হচ্ছে আমাদের। যে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় আমরা এই সকল মানুষদের কারণে আজকে তাদের উপরে জুলুম করেছে, বিদায় আজকে সেই জুলুমের জবাব জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম খুন, বিএনপির নেতাকর্মী গুম খুন, বিশেষ করে জামাতের শীর্ষ নেতাদেরকে গলায় ফাঁসি দেওয়া হয়েছে। সব ভুলে গিয়েছে। এখন শুধুমাত্র সচিবালয় টেন্ডারবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য, আর হঠাৎ করে কিছু পাওয়ার জন্য। শোনেন, আপনি বিএনপির আসল আপন কোনো ব্যক্তি নয়। বিএনপিও যদি চিনতে ভুল না করে, আপনাকে দিয়ে হাল চাষ করাচ্ছে কেউ কেউ, আপনাকে দিয়ে এই মাঠে কিছু কথা ছাড়াচ্ছে কেউ কেউ, কিন্তু আপনাকে বিএনপি পরিবারে কেউ পছন্দ করে না। যারা সত্যিকার বিএনপি করে তারা জানে যে আপনি কি। আপনি কোনোদিন কি তাদের ছিলেন নাকি? কোনোদিন তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন নাকি? তারেক রহমানের নেতৃত্বকে আপনি প্রশ্নবিদ্ধ করেছিলেন আমার সাথে টকশোতে। আমি অনেক কথা বলতে পারি না, কারণ যাদের সাথে সম্পর্ক রেখে বড় হয়েছি তাদের সেই সকল গোপন কথা সামনে আনতে চাই না। কিভাবে কি করে আজ এই বিএনপির চিঠি নিয়ে, লেটার নিয়ে নির্বাচনে এসেছেন, কেন এসেছেন, কার স্বার্থ পারপাস সাফ করতে এসেছেন, সব আমি জানি। সাবধান হয়ে যান।
অতএব এই বাংলাদেশের রাজনৈতিক জায়গাটায় সুন্দরভাবে রাজনৈতিক চর্চা করুন, না হয় কিন্তু আপনার জন্য যেমন রাজনৈতিক জীবনটা অন্ধকার, এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও আমি মনে করি আপনার এই দুর্ব্যবহার জাতির কাছে কিন্তু কলঙ্কিত হয়ে থাকবে। এমপি হানজালা অথবা বীরজাদা হানজালা, বাংলাদেশের একজন আলোচিত এমপি, তাকে নিয়ে চারিদিকে সমালোচনা ছড়া তোলপায়। এমপি হানজালার যে আচরণ, যার জাস্ট আমার দেশ পত্রিকা থেকে আপনাদেরকে একটু শিরোনামটা শোনাই, তাহলে বলবেন একেবারে চেয়ে ফেলবো প্রচার করছেন অনেকটা পরিষদ ভাষা এরকম কিছু হানজালাই করতেছে। একটা দিক হচ্ছে মানুষ অনেক খুশি যারা বিএনপি দোয়াই দিয়েছে, বিএনপিকে মানুষ দেখতে পারে না। এখানে আমাদের একটা নোংরা মানসিক ঢুকেছে, এটা একদম ঠিক না। নিহত হয় আওয়ামী লীগের লোকজন সারা বছর ডাকে, আওয়ামী লীগের কেউ যদি মারা যায়, আমাদের বিএনপি কেউ যদি মারা যায়, তাদের প্রতিপক্ষ আলহামদুলিল্লাহ বলে। জামাতের কেউ মারা গেলে তাদের প্রতিপক্ষ আলহামদুলিল্লাহ বলে। মানে কেউ মারা গেলেও বিপরীত পক্ষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, সবাই খুশি হয়। আমাদের রাজনীতিটা এতটা নোংরা পর্যায়ে চলে গেছে, এই জন্য আমি বলি রাজনীতি যে ডান দিকে। এমনকি এক ইসলামপন্থী নেতা মারা গেলে আরেক ইসলামপন্থী নেতা হয়তো আলহামদুলিল্লাহ বলেন না, কিন্তু ইন্নালিল্লাহ করেন না, তার জন্য দোয়া করেন না, জামাতের প্রয়োজনীয়তা ফিল করেন না, করেন তাদের সাথে কোনো সম্পর্ক। অথচ এক সময় কালচার ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারা গেলে বিএনপির নেতাকর্মীরা জানাজায় যাবে, বিএনপি মারা গেলে আওয়ামী লীগ যাবে, সিনিয়র নেতারা যাবে এবং শোক জানাবে। সেই শোকের কালচার হারিয়ে গেছে। যদি আওয়ামী লীগ ইজ ডিফারেন্ট, তারা প্রতি তো ফেসিবাদী গণহত্যাকারী, তাদেরকে অন্য কাজ যেটা আছে তাদের মধ্যে তো মিনিমাম। এখন যখন এমপি হানজালা বিজেপি কর্মীকে ফাঁসিয়েছেন, এই জন্য খুশি, এটা ঠিক। আর বিএনপি সবাই খুশি না। এমপি হানজালার আচরণটা কেমন ছিল? তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন এবং টেবিল চাপড়ে, মানে টেবিলে বারবার থাপ্পড় দিচ্ছেন জোরে, নিঃসন্দেহে তার হাতে ব্যথা হওয়ার মতো একটা কথা। তখন জবাব দিলে আমি দেবো, আপনি চুপ করেন, একদম খেয়ে ফেলবো। মানে যে আচরণটা করেছেন, আপনারা যদি ভিডিও দেখে থাকেন, এবং ভিডিও রেকর্ড করতে নিষেধ করা হয়েছিল, যদিও যেভাবে হোক একটা অংশ রেকর্ড করা হয়েছিল, যে অংশ রেকর্ড করা হয়নি তাতে হয়তো আরো আপত্তিকর কিছু আছে। এটা কোনো আলেমের কাছ থেকে এই ধরনের আচরণ কাম্য নয়। এটা কোনো জনপ্রতিনিধির আচরণ হতে পারে না, এটা কোনো সভ্য আচরণ হতে পারে না, এটা কোনো ভদ্র স্মার্ট ডিসেন্ট আচরণ হতে পারে না। একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন। কারণ ঘটনাটাকে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি, এবং যেসব নিউজ পেপার মিথ্যা লেখে না, মিডিয়াগুলো ট্রায়াল করে ভাষায়, কিন্তু কিছু কিছু মিডিয়া আছে যারা আমাদের সম্পর্কে রিপোর্ট করে, যেমন আমার দেশ, আমার দেশের রিপোর্টটা করেন। এখানে একটা 1 মাস আগের একটা ঘটনা, সালিশি করতে গিয়েছেন এমপি হানজালা। তারপরে তিনি একতরফাভাবে বিস্তারিত না শুনে রায় দেওয়ার চেষ্টা করেছেন। সেখানে উপস্থিত জনতা বা বিএনপির লোকজন তাকে শুনতে বলেছিল, কিন্তু তিনি শুনতে চাচ্ছিলেন না। পাশ থেকে কেউ একজন বিএনপি কর্মী কথা বলছিল, তিনি উত্তেজিত হয়ে গেছেন, তিনি কথা বললেন না। এই যে একতরফা রায় দেওয়ার চেষ্টা, কথা না শুনে রায় দেওয়ার চেষ্টা, এটা কি ইনসাফ? দর্শক, এই ঘটনা শুধু এখন না, তিনি উদ্ভট কথা আগেও বলেছেন, যেমন বিএনপি নির্মূল করে দিবেন চাইলে, এই সেই, মানে তার কথাবার্তার মধ্যে একটা বেপরোয়া ভাব। আমি এই হানজালাকে চিনি না ব্যক্তিগতভাবে, তার সাথে আমার কোনো পরিচয় নেই, তবে তার সাথে আমার দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, সালাম বিনিময় করেছি। চেহারায় কথাবার্তা যথেষ্ট স্মার্ট মনে হয়েছে, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা তিনি স্মার্ট নন। তো এখানে একটা সাইকোলজি আছে, এখানে একটা রিয়ালিটি আছে, এটা একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে তার যে আচরণ। সেটা হচ্ছে এই হানজালা টাইপের মামুনুল হকের দলে সম্ভবত, মানে বাংলাদেশে যারা হুজুর আছে, শুধু হানজালা না, যারা হুজুর, আলেম ওলামা, সম্মানিত আলেম ওলামা, রেসপেক্টেড, তারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, দোজ হু আর নট জামাত, জামাতের যারা এমপি হয় তারা কিন্তু হুজুর। এই যে জামাত 48 জন এমপির মধ্যে আপনি হুজুর বলতে যা বোঝায়, ট্র্যাডিশনাল আলেম বলতে যা বোঝায়, এরকম আপনি পাবেন না, 2-1 জন পেতে পারেন। কিন্তু আলেম অনেকে নির্বাচন করেছিল, তা কিন্তু হতে পারেনি। জামাতের সবার মাথায় দায়ী টুপি, বাট আলেম, ট্র্যাডিশনাল আলেম আমি হামজা, ট্র্যাডিশনাল আলেম রংপুরের মাওলানা নুরুল আমিন, এরকম অল্প 2-1 জন পেতে পারেন, বাট পার্সেন্টেজ অত্যন্ত কম। জামাতের এমপি জেনারেল শিক্ষিত লোকজন, ব্যারিস্টার মাহবুব সালেহী, ডাক্তার, ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, নন জামাত হুজুর যারা ট্র্যাডিশনাল আলেম, এই হানজালা টাইপের, মামুনুল হক টাইপের, এরা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের অবস্থা কিরকম হবে? আমার অবজারভেশন যে এই হুজুররা তারা ইসলামপন্থী আলেম, তারা ইসলামের মতে, এখন তাদের ইসলামের মত কেমন, এটা যদি কোনো মডেল ধরেন, হয়তো তালেবান, তারা ওইভাবে দেশ চালাতে সক্ষম বলে আমি মনে করি। আমি কিন্তু তাদের দোষ দিচ্ছি না, পাল্টা গালি দেন। এখন হুজুরদের, আলেমুল আমাদের সমালোচনা করার ক্ষেত্রে আমি 1000বার ভাববো, কারণ তাদেরকে সমালোচনা করে হজম করা যায় না। আওয়ামী লীগ, বিএনপি, অন্যদের সমালোচনা করা যায় না। এখন আমি বলছি তারা ভালো, তারা দেশ চালাতে পারবেন তালেবান স্টাইল। ট্র্যাডিশনাল হুজুরদের সাইকোলজি অনেকটা এরকম, কিন্তু গণতান্ত্রিক যে পদ্ধতি, যেখানে সহনশীলতা থাকতে হয়, যেখানে পিসফুল কোএক্সিস্টেন্স থাকতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়,
এবং নানান সময় ধাক্কাধাক্কি করে, সারাদিন ধাক্কাধাক্কি করে, রাতে একসাথে ঘুমাতে হয়, একসাথে এক টেবিলে বসে ডিনার করতে হয়। মানে এই যে উদারতা, লিবারাল ডেমোক্রেসি, যেটা বাংলাদেশের ক্ষমতার অন্যতম মানদণ্ড, নইলে আপনাকে ফেসিস্ট হতে হবে। আর তালিবান স্টাইল সেটা ভিন্ন কথা। সেটা আমি বলছি না যে তালিবান স্টাইল খারাপ, বা ইসলাম সাপোর্ট করলে সেটা জায়েজ, কিন্তু আমি রিয়ালিটির কথা বলছি। এটা তাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দেশের ট্র্যাডিশন জুড়ে ক্ষমতা হজম করতে পারবেন না, ক্ষমতা তাদেরকে বেপরোয়া করে ফেলে। এই যে হানজালা যারা যখন দেখেন তারা এরকমই, তারা মনে করেন যে ক্ষমতা পেলে বিশাল কিছু মনে করেন, কিন্তু আরো নানান ক্ষমতাসীন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে চলা, এটা তাদের পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে হানজালার আচরণের একটা ফলাফল। আল্লামা মামুনুল হককে নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে হানজালার নেতাকে নিয়ে। আল্লামা মামুনুল হক 501 নম্বর পক্ষের উদযাপন করার কথা বলেছে। আমি জানি না যে এখানে উদযাপন করার কি আছে। তিনি যে দীর্ঘ রচনা লিখেছেন সেখানে বেশ কিছু অসঙ্গতি আমি লক্ষ্য করছি, শ্রদ্ধার সাথে বলছি। যেমন তিনি এনসাফ করতে পারবেন না, এটা আগে ফাইনাল করে বিয়ে করেছিল, অথচ আমরা জানি এটা কমন সেন্স। এটা এখানে কোন ফকির রেফারেন্স দিয়েছেন আমি জানি না, এনসাফ করতে হবে এই শর্তে দ্বিতীয় বিয়ে করা যায়, অথচ তিনি এনসাফ করতে পারবেন না, এটা আগে কন্ডিশন দিয়েছেন। কি কন্ডিশনটা যায় কিনা? হ্যাঁ, স্ত্রী তার অধিকার ত্যাগ করতে পারবে স্বেচ্ছা, সেটা এক জিনিস। আর ইনসাফ করতে পারবো না সেই কন্ডিশনে বিয়ে করা, কোন আলেম থাকলে ডিমান্ডি ফতোয়া দিন, এটা জায়েজ কিনা, এটা মামুনুল হক স্বীকার করেছে। আবার জেনে শুনে একজন সেলিব্রিটি আলেম তিনি হোটেলে বুকিং লিস্টে প্রথম স্ত্রীর নাম লিখেছেন, অথচ গিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। এই যে কাজটা, যে কারণে লেখক না কেন, এটা জায়েজ কিনা? এ ধরনের মিথ্যা তথ্য লেখা বা সত্য তথ্য লেখা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছে ভারতের সাথে গোলামির দিন শেষ, বাংলাদেশ কোথায় যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে। ঠিক এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইয়েস, আসলেই তো তাই। আমরা বাংলাদেশ, আমরা কোন দেশে যাব না যাব এটা আমাদের স্বার্থের ব্যাপার, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, তাই না? আমরা প্রয়োজনে মালয়েশিয়া যাব, আমরা প্রয়োজনে আমেরিকা যাব, আমরা প্রয়োজনে কোথায় যাব, আমরা প্রয়োজনে তুরস্ক যাব, আমরা প্রয়োজনে পাকিস্তান যাব, আমরা প্রয়োজনে ভারতও যাব। যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজনে আমরা চীন যাব, যেখানে খুশি ভাই আমাদের প্রয়োজনে যাব। কিন্তু কোন একটা দেশ ঠিক করে দিবে তুমি ওই দেশে যেতে পারবে কিংবা ওই দেশে যেতে পারবে না, এটা তো আসলে হয় না। এ বিষয়ে পররাষ্ট্র যিনি আমাদের উপদেষ্টা আছেন জনাব হুমায়ুন কবির চমৎকার একটি কথা বলেছেন, আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দেশ রূপান্তর। এখানে দেশ রূপান্তর চমৎকার একটি রিপোর্ট করেছে, আমরা শুরুতে এই রিপোর্টটা দেখবো, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেশ রূপান্তর এই খবরের শিরোনাম করেছে বাংলাদেশ কোথায় যাবে তা অন্য রাষ্ট্র ঠিক করবো না। মূল খবরে বলা হচ্ছে বাংলাদেশ কোন দেশ সফর করব তা অন্য কোন রাষ্ট্র নির্ধারণ করে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দেশের স্বার্থ বিবেচনা করে নিজস্ব সিদ্ধান্তেই সরকার কূটনৈতিক সফর করব উল্লেখ করে তিনি বলেন কাউকে খুশি করার জন্য নাচতে হবে না। শনিবার 20 জুন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুকু, জাপানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। হুমায়ুন কবির বলেন বাংলাদেশের স্বার্থে আমাদের যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে যাব, প্রয়োজনে চীনেও যাব, ভারতের সঙ্গে পরিবেশ অনুকূল হলে ভারতেও যাব। আমরা কোথায় যাব সেটা অন্য কেউ নির্ধারণ করব না, কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার।